অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস আমি এবং কয়েকটি প্রজাপতি। আজ উপন্যাসটির তৃতীয় পর্ব শুরু করছি। আমার ধারণা বাসর রাতে স্ত্রীকে কি কথা বলবে সব ছেলেই তা ঠিক করে রাখে। কয়েকবার রিহার্সালও দেয়, মূল সময় সব গুবলেট করে ফেলে। আমার বন্ধু ফরহাদ বাসর রাতে স্ত্রীকে শুনিয়ে মুগ্ধ করার জন্য একটা দীর্ঘ কবিতা মুখস্থ করে রেখেছিল। তার স্ত্রীর নাম ঝর্ণা। সে মুখস্থ করেছিল সত্যেন্দ্রনাথের ঝর্ণা কবিতাটি। আপনি নিশ্চয়ই শুনেছেন, ওই যে ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা, অঞ্চল সিঞ্চিত গৌরী কি স্বর্ণে, গিরিমল্লিকা দুলে কুন্তল কর্ণে। ঝাড়া মুখস্থ করা এই কবিতা বেচারা ফরহাদ বাসরাতের উত্তেজনায় পুরোপুরি ভুলে গেল। সে পুরো রাত কাটিয়ে দিল কবিতাটা মনে করার চেষ্টা করতে করতে। শীতের রাতেও তার কপাল দিয়ে টপ টপ করে ঘাম পড়তে লাগলো। তার স্ত্রী লজ্জা ভুলে গিয়ে কয়েকবার জিজ্ঞেস করলো, আপনার কি শরীর খারাপ? আমি ৮-১০ জন মানুষের মতো না, আমি যা ঠিক করি তা করি। বাসর রাতে রূপাকে কি বলবো সব আমি গুছিয়ে রাখলাম। তার রূপা নামটা পাল্টে দিতে হবে, রূপ থেকে রূপা। এই নাম চিৎকার করে বলে আমি রূপবতী। মানিক বন্দ্যোপাধ্যায়ের এক উপন্যাসের নায়কের নাম যেমন ছিল রাজকুমার, নামটাই বলে দিচ্ছে মানুষটা অসম্ভব রূপবান। আপনি কি উপন্যাসটা পড়েছেন? উপন্যাসের নাম চতুষ্কোণ। এই একটি মাত্র উপন্যাস পড়েই কিছুক্ষণের জন্য হলেও আমার রাজকুমার হতে ইচ্ছে করেছিল। আপনি উপন্যাসটা না পড়ে থাকলে আপনাকে দিতে পারি, আপনি পুরোপুরি নিয়েও যেতে পারেন। আমার কাছে 2টো কপি আছে। প্রথমটা হারিয়ে গেছে ভেবে আরেকটা কিনেছিলাম। কেনার পরই হারানো কপিটা ফিরে পেয়েছি। একই বইয়ের 2টো কপি রাখার কোনো মানে হয় না। মূল গল্পে ফিরে যাই। রূপাকে কি বলবো সব গুছিয়ে ফেললাম। প্রথমে নাম বদল, তারপর আমার বন্ধু ফরহাদের যেমন সব আউলে গিয়েছিল, আমারও সেরকম হলো। আমার আউলে গেলে ভিন্ন কারণে। আমি দেখলাম রূপা কেমন যেন করে তাকাচ্ছে আমার দিকে, টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে আর শাঁসা শব্দ করছে। আমি বললাম, শব্দ কিসের? সে বলল, আমার অ্যালার্জির সমস্যা আছে। আমি বললাম, অ্যালার্জির সমস্যা থাকলে শাঁসা শব্দ হয়? সে বলল, অ্যালার্জির অ্যাটাক হলে শ্বাসনালী ফুলে যায়, তখন নিঃশ্বাসে কষ্ট হয় আর শাঁসা শব্দ হয়। নিঃশ্বাসে কষ্ট হচ্ছে? এর চিকিৎসা নেই? ইনহেলার নিলে কমবে। আমি ইনহেলার আনতে ভুলে গেছি, আমি আনিয়ে দিচ্ছি। রহমত মিয়াকে ইনহেলার আনতে পাঠিয়ে ঘরে ঢুকে দেখি রূপা স্বাভাবিক হয়েছে, সহজভাবে নিঃশ্বাস নিচ্ছে। আমি বললাম, ঘটনা কি, সেরে গেছে? আবার হবে? জানি না। গরম চা কিংবা কফি খাবে? না। আমি খাটের পাশে রাখা চেয়ারে বসতে বসতে বললাম, তোমার রূপা নামটা আমি বদলে দেব। এই নাম আমার পছন্দ না, নতুন নাম দেব। কি নাম? এখন থেকে তোমার নাম দস্তা। কি নাম? দস্তা, জিঙ্ক। রূপা অবাক হয়ে বলল, দস্তা নাম কেন? আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, দস্তা আমার পছন্দের নাম। তাছাড়া একজন বিখ্যাত কবি তার প্রেমিকাকে দস্তা কন্যা সম্বোধন করেছেন। দস্তা কন্যা? হ্যাঁ, আমেরিকান কবি। কবির নাম রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্টের নাম নিশ্চয়ই শুনেছ, তুমি সাহিত্যের ছাত্রী। রবার্ট ফ্রস্টের নাম জানি, কিন্তু তিনি তার প্রেমিকাকে দস্তা কন্যা ডাকতেন তা জানতাম না। তিনি ডেকেছেন জিঙ্ক লেডি নামে। আমি বঙ্গানুবাদ করলাম। কবিতাটা কি আপনার মনে আছে? হ্যাঁ, আছে। পুরোটা মনে নেই, কয়েক লাইন আছে। Out of grave I come to tell you this, out of grave I come to quench the kiss, oh my zinc lady. দস্তাকন্যা আমার দিকে তাকিয়ে আছে, তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, শাঁসা শব্দ আবারও শোনা যাচ্ছে। আমি বললাম, পানি খাবে? দস্তাকন্যা ক্ষীণ স্বরে বলল, হ্যাঁ। আমি বললাম, তুমি তো বাড়াবাড়ি রকমের অসুস্থ। সে বলল, আমি সবসময় এরকম থাকি না, মাঝে মাঝে শরীর খারাপ বেশি হয়। তখন কি করো, শুয়ে থাকো? না, আধশোয়া হয়ে থাকি। আধশোয়া হয়ে থাকলে কষ্ট কম হয়। তাহলে আধশোয়া হয়ে থাকো। দস্তাকন্যা বাকি রাতটা খাটে হেলান দিয়ে আধশোয়া হয়ে কাটিয়ে দিল। আমি এক ঘুম দিয়ে জেগে উঠে দেখি সে ঠিক আগের জায়গায় বসে আছে, শাঁসা শব্দ হচ্ছে।
তার চোখ চকচক করছে, মনে হয় একটু আগে কেঁদেছিল। এখন কান্না নেই, কিন্তু কান্নার ছায়া চোখে লেগে আছে। দস্তাকন্যার এই হতাশ ক্লান্ত রূপ দেখেই হয়তো আমি সেই রাতে তার প্রেমে পড়েছিলাম। ভাই, আমি আমার প্রেমের গল্পটাই আসলে আপনাকে বলছি। সবার প্রেম কি একরকম হয়? এক একজনের প্রেম হয় এক এক রকম। কেউ প্রেমে পড়লে প্রেমিকাকে নিয়ে পার্কে চলে যায়, এক ঠোঙা বাদাম কিনে। বাদাম ভেঙে ভেঙে প্রেমিকার হাতে তুলে দিয়ে গদগদ গলায় বলে, আজকে তোমাকে কী যে সুন্দর লাগছে। আবার আরেক দল আছে, আচ্ছা থাকুক, আমি প্রেম শাস্ত্রের গবেষক না। আমি আমার নিজের প্রেমের গল্পটাই গুছিয়ে বলার চেষ্টা করছি। তার আগে আমি আমার অতি প্রিয় প্রেমের কবিতার কয়েকটা লাইন শোনাই, শুনবেন? Love strong as death is dead, come let us make his bed. Among the dying flowers, a green turf at his head, and a stone at his feet, whereon we may sit in the quiet evening hours. আজ থেকে ১৫০ বছর আগে ক্রিস্টিনা রোজেটি নামের এক তরুণী এই কবিতাটা লিখেছিলেন। আমি তার বঙ্গানুবাদ করেছি। ও আচ্ছা, আপনাকে বলা হয়নি, আমার কবিতা রোগ আছে। ৪-৬ লাইন কবিতা কিংবা পদ্য মাঝে মাঝে লিখি, গম্ভীর গলায় আবৃত্তি করে বানরগুলোকে শোনাই। এরা কবিতা পাঠের সময় ঝিম ধরে থাকে এবং অতি দ্রুত চোখ পিটপিট করতে থাকে। মজার না ব্যাপারটা? যাই হোক, ক্রিস্টিনা রোজেটির কবিতার অনুবাদটা কেমন হয়েছে দেখুন তো। মৃত্যুর মতো প্রগাঢ় প্রেম কিন্তু মৃত, এসো সেই শবদেহের জন্য একটা বিছানা করি, ছড়িয়ে দেই কিছু শুকনো ফুল, একটা সবুজ চাদর থাকুক তার মাথার পাশে, আর পায়ের কাছে একটা প্রস্তর খণ্ড। আমরা দুজন বসবো সেই পাথরে, কাটিয়ে দেব অলস বিকেলের শান্ত সময়। ভাই, কি বললেন? আবার বলুন, আমি বুঝতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, যে সমস্যার সমাধানের জন্য বিয়ে করেছি সেই সমস্যার সমাধান হয়েছিল কি না, বিয়ের পরেও নারী কণ্ঠ শোনা যেত কি না, তাই তো? না, সমস্যার সমাধান হয়নি। হঠাৎ হঠাৎ নারী কণ্ঠ শুনতাম। বিয়ের পর প্রথম যেদিন নারী কণ্ঠ শুনলাম সেদিনের কথা বলি। দস্তাকন্যা ঢুকেছে বাথরুমে, শাওয়ার ছেড়ে ১ থেকে ১.৫ ঘন্টা সময় নিয়ে এসে গোসল করবে। আমি বসে আছি বারান্দায়, বানরগুলোর জন্য অপেক্ষা করছি, কিন্তু অপেক্ষা ছাড়াই বসে আছি। হাতে বই আছে, ইচ্ছে হলে ২-১ পাতা পড়ব, ইচ্ছে না হলে পড়ব না। সময় কাটছে আরামদায়ক আলস্যে, ক্রিস্টিনা রোজেটির কবিতার মতো কাটিয়ে দেব অলস বিকেলের শান্ত সময়। তখন খুব কাছ থেকে কে যেন বলল, কি করছেন? আমি এতই চমকে গেলাম যে হাত থেকে বই পড়ে গেল। ভয়ঙ্করভাবে চমকানোর প্রধান কারণ হলো নারী কণ্ঠটা এখন চেনা, দস্তাকন্যার গলা, এবং এতে কোনো ভুল নেই। দস্তাকন্যা বাসর রাতে আমার সঙ্গে আপনি আপনি করে কথা বললেও এখন তুমি করে বলে। নারী কণ্ঠ বলছে আপনি করে, প্রভেদ বলতে এইটুকুই। আমি সারা বিকাল ব্যাপারটা নিয়ে চিন্তা করে সন্ধ্যা নাগাদ একটা মোটামুটি সমাধান দাঁড় করিয়ে ফেললাম। আমি আমার সমাধান আপনাকে বলছি, এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা পরে শুনব। আমার ব্যাখ্যা হলো, মানুষের মস্তিষ্ক অপরিচিত কোনো জিনিস বেশিক্ষণ সহ্য করে না। নানানভাবে সে চেষ্টা করে অপরিচিত জিনিসটাকে পরিচিত করতে। একটা লম্বা দাগের দুপাশে ২টা ফোঁটা আঁকলে মস্তিষ্ক সেটাকে মানুষের আদল দিতে চেষ্টা করে। আমার ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে। তরুণী কণ্ঠকে সে পরিচিত করার ব্যবস্থা করছে। তরুণী কণ্ঠ দ্বিতীয়বার শুনলাম এক মধ্যরাতে। হঠাৎ পানির পিপাসায় ঘুম ভেঙে গেছে। দস্তাকন্যা হাত পা গুটিয়ে ছোট বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। আমি খুব সাবধানে তার ঘুম না ভাঙিয়ে বিছানা থেকে নামলাম, পাশের ঘরে গেলাম, ফ্রিজ খুলে ঠান্ডা পানির বোতল বের করে পরপর ২ গ্লাস বরফ শীতল পানি খেলাম। হঠাৎ করে অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়ার জন্যই হয়তো ঘুম পুরোপুরি কেটে গেল। মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার পর যদি ঘুম না আসে, তাহলে বেশিরভাগ মানুষই খুব আপসেট হয়ে পড়ে। আমার কিন্তু ভালোই লাগে। নীরব শুনশান রাতে চুপচাপ বসে থাকার মধ্যেও আনন্দ। দিনের বেলায় হইচই কোলাহলে জেগে থাকার চেয়ে রাতের জেগে থাকা শ্রবণেন্দ্রের জন্য আনন্দময়। মানুষের কান ৩৫ ডিগ্রি ডেসিবেলের চেয়ে উঁচু শব্দ শুনলে কষ্ট পায়। রাতের বেলায় শব্দমাত্রা নিশ্চয়ই ৩৫ ডেসিবেলের নিচে। আমি লাইব্রেরি ঘরে ঢুকলাম,
শেলফের কাছে গিয়ে চোখ বন্ধ করে হাত বাড়ালাম। যে বইটা হাত দিয়ে প্রথম ছোঁব সেটাই পড়ব। প্রথম পৃষ্ঠা থেকে পড়া ধরব তা না, ইজি চেয়ারে শুয়ে বই খুলব চোখ বন্ধ করে। যে পৃষ্ঠাটা খোলা হবে সেখান থেকেই পড়তে শুরু করব। এটা আমার একটা খেলা। শিশুরা যেমন বড়দের মতো কিছু খেলার চেষ্টা করে, বড়রাও সেরকম শিশুদের কিছু খেলা খেলে। বই পড়তে শুরু করেছি। হাতে এসেছে মার্কেজের লেখা দ্য স্টোরি অফ এ শিপরেক্ট সেইলার এর ইংরেজি অনুবাদ। অনুবাদ করেছে র্যান্ডলফ হ্যাগান। বই পড়তে যাব তখন নারী কণ্ঠ শুনলাম। ঘুমোচ্ছেন না কেন? আমি অন্য দিনের মতো এদিক ওদিক তাকালাম না। চোখ বন্ধ করে বললাম, ঘুম আসছে না তাই ঘুমোচ্ছি না। বলেই অপেক্ষা করতে লাগলাম কি জবাব আসে তা শোনার জন্য। কোনো জবাব এলো না। আমি যখন মোটামুটি নিশ্চিত যে জবাব আসবে না, তখন পায়ের শব্দ শুনলাম। কেউ যেন এগিয়ে আসছে। এই তো লাইব্রেরি ঘরে ঢুকছে, এগোচ্ছে আমার দিকে। এই তো আমার ইজি চেয়ারের পেছনে এসে দাঁড়িয়েছে। আমার প্রচণ্ড ইচ্ছা হচ্ছে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখার। অনেক কষ্টে সেই ইচ্ছা দমন করলাম। যে পেছনে এসে দাঁড়িয়েছে দেখি সে কি কথা বলে। সে কথা বলল। অবিকল দস্তাকন্যার গলায় কিছুটা আদরে ভঙ্গিতে বলল, কি পড়ছেন? বই। কি বই? দ্য স্টোরি অফ এ শিপরেক্ট সেইলার। শব্দ করে পড়ুন না, আমি শুনব। তুমি কে? নারী কণ্ঠ জবাব দিল না, খিলখিল করে হাসল। সে সম্ভবত হাত নাড়ছিল, কারণ তার হাতে চুড়ির শব্দ শুনলাম। কাচের চুড়ি? এটা একটা ইন্টারেস্টিং তথ্য। দস্তাকন্যা কাচের চুড়ি, সোনার চুড়ি কোনো চুড়িই পরে না। চুড়ির টুংটাং শব্দ তার ভালো লাগে না। তোমার নাম কি? আবারও হাসি। হাসছ কেন? নাম জিজ্ঞেস করছি, নাম বলো। আমার নাম কাঁসা। কাঁসা মানে? কাঁসা চেনেন না? তামা এবং দস্তা মিলিয়ে হয় কাঁসা। আবারও হাসি। আমি যদি এখন পিছন দিকে ফিরি তাহলে কি তোমাকে দেখতে পাবো? দেখতে পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। আমি সাবধানে চোখ খুললাম। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। পেছনে কেউ নেই, শুধু দরজার পর্দা কাঁপছে। বলাই বাহুল্য বাতাসে কাঁপছে। তবে কেউ যদি ভাবতে চায় কাঁসা নামের মেয়েটি কিছুক্ষণ আগে পর্দা সরিয়ে এই দরজা দিয়ে চলে গেছে, তাও ভাবতে পারে। কোলের ওপর রাখা বই পড়ছি। প্রতি মুহূর্তে ভাবছি মেয়েটি আবারও আসবে। সে এলো না। আমি বইটা ইজি চেয়ারে রেখে ঘুমোতে গেলাম। যদি ঘুম আসে আবারও বই পড়তে আসব। দস্তাকন্যা ঠিক আগের ভঙ্গিতেই ঘুমোচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখি তার হাত ভর্তি কাচের চুড়ি। যে চুড়ি পছন্দ করে না সে হঠাৎ হাত ভর্তি চুড়ি কেন পরল? নিশ্চয়ই কোনো কারণ আছে। বাতি নিভিয়ে আমি কারণ খোঁজার জন্য বারবার চেষ্টা করতে লাগলাম। চেষ্টা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ব। একটু আগে যে মেয়েটির সঙ্গে কথা বলেছি সে আর কেউ না, সে আমার মস্তিষ্কের কল্পনা। আমি নিজে আমার নিজের সঙ্গে কথা বলেছি। মেয়েটির হাত ভর্তি চুড়ি দেখেছি, এরও একটা সহজ ব্যাখ্যা আছে। দস্তাকন্যা আজ চুড়ি পড়েছে। আমার চোখে তা পড়েছে, অস্পষ্টভাবে পড়েছে। চুড়ির টুংটাং শব্দ কানে এসেছে। মস্তিষ্ক টুংটাং শব্দের অংশটা স্মৃতিকোষে জমা করে রেখেছে। সেই শব্দ নিয়েই খেলা করছে। মানুষের মস্তিষ্ক মাঝে মাঝে কিছু অদ্ভুত কাণ্ড কারখানা করে। বিভিন্ন স্মৃতিকোষে জমা করে রাখা স্মৃতি নিয়ে নিজের ইচ্ছে মতো ঘটনা সাজায় এবং স্মৃতির ফাঁক ভর্তি করে। একে বলে কনফ্যাবুলেশন, বাংলায় মিথ্যা স্মরণ। সাইকোসিসের রোগের শুরুটা হয় এইভাবে। এক পর্যায়ে যে বাস্তবের সঙ্গে সমস্ত সম্পর্ক হারিয়ে মন গড়া জগতে বাস করতে থাকে। আমার বেলাতেও হয়তো এরকম কিছু ঘটবে। আমি দস্তাকন্যা এবং কাঁসাকন্যা দুজনের সঙ্গে জীবনযাপন করতে থাকব। দুজনের ভেতর থেকে একজনকে বেছে নেব। সে একজন দস্তাকন্যা হতে পারে, আবার কাঁসাকন্যাও হতে পারে। আমি বিছানা ছেড়ে উঠলাম। ঘুম আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শুধু শুধু বিছানায় গড়াগড়ি করার কোনো মানে হয় না, বরং বইটা পড়তে যেতে পারি। বই পড়ার সময় কাঁসাকন্যা যদি উপস্থিত হয় তাহলেও মন্দ হয় না। লাইব্রেরি ঘরে ঢুকে আমাকে ধাক্কার মতো খেতে হলো। ইজি চেয়ারে রাখা বইটা নেই, বইটা শেলফে সাজিয়ে রাখা। কাজটা কে করেছে? দোতলায় কেউ আসে না, এই নিয়ম অনেক দিনের।
কাজের মানুষেরা কেউ এই নিয়ম ভাঙবে না। তাহলে ইজি চেয়ার থেকে বইটা নিয়ে শেলফে কে রাখলো? কাঁসা কন্যা? নাকি এই কাজটা আমি নিজেই করেছি, তারপর ভুলে গেছি? এই স্মৃতি মস্তিষ্কে নেই। মস্তিষ্ক কিছু কিছু স্মৃতি মুছে ফেলছে। সে এই কাজ যখন করা শুরু করবে তখন থেকে থামবে না। স্মৃতি মুছবে, স্মৃতি এলোমেলো করে সাজাবে। আমি ইজি চেয়ারে বসলাম। এবার আমার হাতে বই নেই। চুপচাপ বসে থাকার জন্যই বসে থাকা। আমার শীত শীত লাগছে। শীত লাগার কি কথা? নাকি শারীরিক অনুভূতির ব্যাপারেও সমস্যা দেখা দিয়েছে? তুমি এখানে কি করছো? কাঁসা কন্যার গলা। সে ঠিক আগের মতো পিছনে এসে দাঁড়িয়েছে। আমি মাথা ঘুরিয়ে তাকালাম না। যেভাবে বসেছিলাম সেভাবেই বসে রইলাম। আমার দৃষ্টি শেলফে রাখা বইটার দিকে। কাঁসা কন্যা আবারও বলল, তুমি কি করছো? বই পড়ছি। তোমার হাতে তো বই নেই, বই পড়ছো কিভাবে? ও আচ্ছা, তাই তো, বই পড়বো বলে ভাবছি। তুমি কি নীল রঙের ওই বইটা এনে দেবে? কাঁসা কন্যা ইজি চেয়ারের পেছন থেকে সামনে এলো। আমি দেখলাম কাঁসা কন্যা না, যে আমার সামনে এসেছে সে রূপা, আমাদের দস্তা। সে বই এনে আমার হাতে দিতে দিতে বলল, ঘুম ভাঙার পর আমি খুব ভয় পেয়েছি। কেন? তুমি পাশে নেই, আমি ভয় পাবো না? তোমাদের এই বিশাল বাড়ি, সারাক্ষণই এদিক ওদিক ভৌতিক শব্দ হয়। তাই নাকি? হ্যাঁ। তুমি কি রাত দুপুরে সত্যি সত্যি বই পড়বে? পড়ব। তাহলে আমি তোমার পাশে বসে থাকি। আমি একা শুয়ে থাকতে পারবো না। দস্তা শোনো, তোমার একা শুয়ে থাকার অভ্যাস করতে হবে। আমি প্রায়ই ছাদে চলে যাই, ছাদে পাটি পেতে শুয়ে থাকি। কেন? আমার কিছু বিচিত্র অভ্যাস আছে। বিচিত্র অভ্যাসের একটি হলো ছাদে পাটি বিছিয়ে শুয়ে থেকে আকাশের তারা দেখা। তুমি যখন ছাদে যাবে অবশ্যই আমাকে ঘুম ভাঙিয়ে ছাদে নিয়ে যাবে। আমিও তোমার সঙ্গে ছাদে শুয়ে থাকব, তারা দেখব। আমি চুপ করে থাকলাম। দস্তা আগ্রহের সঙ্গে বলল, এখন ছাদে যাবে? চলো যাই। আমি বললাম, এখন যেতে ইচ্ছে করছে না। দস্তা বলল, ইচ্ছে না করলে যেতে হবে না। এখন কি তোমার বই পড়তে ইচ্ছে করছে? আমি বললাম, আমার ঠিক কী ইচ্ছে করছে বুঝতে পারছি না। দস্তা বলল, আমার কি ইচ্ছে করছে বলবো? বলো। আমার ইচ্ছে করছে তোমার সঙ্গে গল্প করতে। তোমার যেমন রাতে ঘুম ভেঙে গেলে একা একা ছাদে চলে যাওয়ার অভ্যাস, আমারও সেরকম গল্প করার অভ্যাস। কার সাথে গল্প করতে? সাথী আপার সাথে। আমরা তিন বোন বড় একটা খাটে একসঙ্গে ঘুমোতাম। আমি মেজ বলে আমি মাঝখানে, বাকি দুজন দুপাশে। গরমের সময় মাঝখানে শুলে চাপাচাপি হয়। এই জন্যে পরে ঠিক করা হলো ঘুমোতে যাওয়ার আগে লটারি করা হবে। লটারিতে যার নাম উঠবে সে শোবে মাঝখানে। আমার এমনই কপাল যে লটারিতে সবসময় আমার নামই উঠত। আচ্ছা, আমি যে বকবক করছি তুমি বিরক্ত হচ্ছ না তো? না, এখন বিরক্ত না হলেও পরে হবে। আমি যেই পরিমাণ কথা বলতে পারি তুমি জানো না। কলেজে ফার্স্ট ইয়ারে আমার নাম ছিল কথা সাগর, সেকেন্ড ইয়ারে নাম হয়ে গেল কথা মহাসাগর। আমি তাকিয়ে আছি দস্তা কন্যার দিকে। সে ইজি চেয়ারের পাশে হাঁটু গেড়ে বসেছে, তার হাত ইজি চেয়ারের হাতলে। চোখ বড় বড় করে গল্প করছে, দেখতে ভালো লাগছে। দস্তা কন্যা বলল, কোনো কথা থেকে কোন কথায় চলে যাচ্ছি, আসল কথাটা বলা হয়নি। আসল কথাটা কি? ওই যে, তোমার যেমন ঘুম ভাঙলে ছাদে চলে যাওয়ার অভ্যেস, আর আমার ঘুম ভাঙলে কথা বলার অভ্যেস। সাথে আবার ঘুম খুব পাতলা। আমার ঘুম ভেঙে গেলে আমি বিছানায় উঠে বসতাম। সঙ্গে সঙ্গে সাথী আপা উঠে বসে বলতো, তোর কি হয়েছে? শ্বাসকষ্ট হচ্ছে না তো? আমি বলতাম, না। আপা এসো গল্প করি। তখন গল্প শুরু করতাম। এক সময় ছোটনকে ডেকে বলতাম, ছোটনকে বুঝতে পারছো তো? আমার ছোট বোন। তখন শুরু হতো তিনজনের ম্যারাথন গল্প। আচ্ছা, তুমি কি সাথী আপুর উপর রাগ করে আছো? রাগ করে কেন থাকবো? ওই যে তোমাকে বিয়ে করে সরে গেল। রাগ করিনি। সাথী আপার ধারণা তুমি খুব রাগ করে আছো, এজন্যই সেই বাড়িতে আসে না। যেহেতু সে আসে না, ছোটনও আসে না, আমাদের তিন বোনের একসঙ্গে হওয়া হয় না। তুমি কি একটা মজার কথা শুনবে? শুনবো।
কথাটা তোমাকে বলা ঠিক হবে কি না বুঝতে পারছি না। তুমি অন্য কিছু ভাবতে পারো। আচ্ছা থাক, বলেই ফেলি। আমরা 3 বোন মিলে ঠিক করেছিলাম 3 জন একটা ছেলেকে বিয়ে করব, যাতে সারা জীবন আমরা একসঙ্গে থাকতে পারি। অদ্ভুত ব্যাপার কি দেখেছ? আমার বড় বোনের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, তারপর হলো আমার সঙ্গে। একসময় হয়তো দেখা যাবে ছোটনার সঙ্গেও তোমার বিয়ে হয়েছে। তুমি কি আমার কথা শুনে রাগ করছো? না। সত্যি রাগ করছো না? না। আমার কেন জানি মনে হচ্ছে তুমি রাগ করছো, কারণ তোমার ভুরু কুঁচকে আছে। আমি রাগ করিনি, বরং খানিকটা মজা পেয়েছি। তাহলে ভুরু কুঁচকে আছো যে? মজা পেলে কেউ ভুরু কুঁচকে থাকে? ভুরু কুঁচকে আছে কারণ আমি একটা বইয়ের নাম মনে করার চেষ্টা করছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস। সেখানে 3 বোন একটা ছেলেকে বিয়ে করে। দস্তাকন্যা হাসি মুখে বলল, বইটার নাম ইছামতি। তোমার কি 3 বোনের নাম মনে আছে? ওদের নাম তিলু, বিলু, নীলু। এখন দয়া করে তোমার ভুরু ঠিক করো। ভুরু কুঁচকে আছে এমন মানুষ দেখলে আমার খুব খারাপ লাগে। কারণ কি জানো? কারণ আমার বাবা সারাক্ষণ ভুরু কুঁচকে থাকেন। তাকে দেখে মনে হয় তিনি শুধু যে জগৎ সংসারের উপর বিরক্ত তা না, তিনি পুরো সৌরমণ্ডলের উপর বিরক্ত। এই, চা খাবে? না। খাও না একটু চা। আমার চা খেতে ইচ্ছে করছে। আমরা 3 বোন যখন গল্প করে রাত কাটাতাম, তখন ঘন ঘন চা খেতাম। চা বানাবো? বানাও। তুমি আমার সঙ্গে এসো। আমি চা বানাবো, তুমি পাশে দাঁড়িয়ে থাকবে। তুমি বোধহয় জানো না আমার সারাক্ষণ তোমার পাশে থাকতে ইচ্ছে করে। কিছুক্ষণ তোমাকে না দেখলে আমার শ্বাসকষ্ট শুরু হয়। তুমি কি আমার কথা বিশ্বাস করছো? হ্যাঁ। না, তুমি বিশ্বাস করছো না। তুমি অবিশ্বাসী চোখে তাকিয়ে আছো। আমি অবাক হয়ে দেখলাম দস্তাকন্যার চোখ পানিতে ভরে গেছে। শুধু তাই না, ইজি চেয়ারের হাতলে কয়েক ফোঁটা চোখের পানি পড়ল। আমি আবার ভুরু কুঁচকে ফেলি। চোখের পানি নিয়ে টেনিসনের বিখ্যাত কবিতা আছে, কবিতাটা মনে করার চেষ্টা করছি। Come not when I'm dead to drop thy foolish tears upon my grave. আমার মৃত্যুর পর তুমি এসো না, তোমার নির্বোধ অশ্রু আমার কবরে যেন না পড়ে। শুনছিলেন আমি এবং কয়েকটি প্রজাপতি উপন্যাসের 3য় পর্ব। পরবর্তী পর্বগুলো শোনার আমন্ত্রণ। আমাদের গল্প পাঠ ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকবে। ধন্যবাদ।